ক্লাস 11-এর আমরা আজকে যে চ্যাপ্টার শুরু করতে যাব সেটার নাম হলো সান্দ্রতা বা ভিসকসিটি। প্রথমেই বলি এই টার্ম সম্পর্কে, মানে সান্দ্র কথাটা আমরা খুব ছোটবেলায় শুনেছিলাম। কীরকম? যখন ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো যে পদার্থ কয় প্রকার, তখন আমরা বলতাম মূলত কঠিন, তরল, গ্যাসীয়। আরেকটি অবস্থা আছে যেটা না তরল না কঠিন, অর্থাৎ অর্ধ তরল, অর্থাৎ সেমি লিকুইড, সলিডও নয় লিকুইডও নয়, অনেকটা জেলির মতো বা দইয়ের মতো থকথকে। সেটাকে আমরা বলতাম সান্দ্র, সান্দ্র অবস্থা, অর্থাৎ যেটাকে আমরা বলি যে প্লাজমা কন্ডিশন। তো সেই সান্দ্র আর এই সান্দ্র একটু তফাৎ। তো সেখানে ছিল যে না তরল না কঠিন, অর্ধ তরল। এখানের ব্যাপারটা অন্য। এখানে কি? এখানে হলো যে তরল হোক বা অর্ধ তরল হোক বা গ্যাসীয় হোক, অর্থাৎ যে কোনো ফ্লুইডের ক্ষেত্রে, মানে যে কোনো প্রবাহীর ক্ষেত্রেই এই সান্দ্রতা ধর্ম থাকবে। তাহলে সেই সান্দ্রতা ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে বলবো লাস্ট চ্যাপ্টার অর্থাৎ সারফেস টেনশনের যে পার্ট আমাদের একটু ভুলভাল হয়েছে বা একটু ছেড়ে রেখে গেছি, এটার জন্য আমি অনেককেই ধন্যবাদ দেব যে অনেকে আমাকে ফোন করে বলেছে, অথবা আমি কি বলবো, আমি জানতে পেরেছি ওদের কাছ থেকে যে যারা ফলো করছিল ক্লাসটা, যে গতদিন হয়তো আমি বেখেয়ালে হোক বা আমার ভুলে হোক ওই স্পর্শকোণের জায়গাটা একটু ভুল বলা হয়ে গেছে, সেটা একটু কারেকশন করে দেব। আর একটি ল আমরা ছেড়ে গেছিলাম, যেটা হচ্ছে জুরিনস ল বা জুরিনের সূত্র। এই দুটো একটু আলোচনা করে দিচ্ছি। তো প্রথমেই হেডিং করছি আমরা জুরিনস ল। এটা কীরকম না, আমরা আগের দিন দেখেছি যে কোনো একটা কাঁচ নলে তরলের আরোহণ বা অবনমন, অর্থাৎ রাইজ অর ফল, এর এক্সপ্রেশন ছিল এইচ ইজ ইকাল টু 2s cos থিটা বাই আর রো জি, যেখানে আর ছিল রেডিয়াস ওই নলের, আর রো হচ্ছে ডেনসিটি অফ দি লিকুইড, মানে লিকুইড বা ফ্লুইড যাই বলি না কেন, না ওখানে সারফেস টেনশন লিকুইড হবে, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এস হলো পৃষ্ঠটান বা সারফেস টেনশন, থিটা হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শকোণ। তো এখন যদি আমরা সলিড এবং লিকুইডকে ফিক্সড করে দিই, তখন কি হয়ে যায়, রো জি এস থিটা এগুলো সব কনস্ট্যান্ট হয়ে যায় ফর এ সেট অফ লিকুইড অ্যান্ড সলিড। মানে তরল এবং কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট তরল এবং কঠিন নিলে এগুলো সব কনস্ট্যান্ট হয়ে যায়। তখন কি হয়, এইচ প্রপোর্শনাল টু 1/r, অথবা আমরা বলতেই পারবো যে এইচ আর ইজিক্যাল টু ধ্রুবক। এটাই হলো জুরিনের সূত্র। অর্থাৎ আমরা সরু কাঁচ নলে হাইটটা ভালোভাবে বুঝতে পারবো, মানে আরোহণ বা অবনমন। যদি মোটা কাঁচনল বা বিকারের মতো কোনো কিছু পাত্র নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কতটা উঠলো বা নামলো এটা কিন্তু অতটা বুঝতে পারবো না। বোঝা গেল? তাহলে এইচ প্রপোর্শনাল টু 1/r বা এইচ আর ইজিক্যাল টু কনস্ট্যান্ট, এই হলো ব্যাপার। আর একটা কি, আমরা যখন অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট পড়ি তখন ওখানে বলা হয়েছিল যে যখন আমাদের তরল তল বা লিকুইড সারফেসটা হবে অবতল, অর্থাৎ যেটাকে আমরা বলি যে কনকেভ, তখন আমরা ধরবো যে রাইজ, এটাকে বলে রাইজ, এই এইচ। তাহলে রাইজের বেলা অ্যাঙ্গেলটা হবে থিটা লেস দেন 90। তাহলে থিটা যখন লেস দেন 90 তখন হবে অবতল এবং তখনই হবে আরোহণ। এইটা আমরা মনে রাখব। আর যখন উত্তল দেখতে হবে তলটা, তখন এটা স্পর্শক হয়ে গেল। এইটা হলো থিটা, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি।
আর এক্ষেত্রে হলো উত্তল তল, আর উত্তল মানেই হলো অবনমন বা অবরোহণ। এই হলো আমাদের থিওরি। এই পার্টটা একটু হয়তো আমি এই থিটা লেস দেন গ্রেটার দেনের জায়গাটা একটু হয়তো উল্টো বলা হয়ে গেছিলো, এটা তোমরা একটু খেয়াল করে নিও। আর জুরিন্স লটা আমরা বাদ দিয়ে চলে গেছিলাম। তাহলে জুরিনের সূত্র অনুযায়ী আমরা কি বলবো, যে কোনো একটা কৈশিক নলে বা ক্যাপিলারি টিউবে আরোহণ বা অবনমন মানে এইচ এর ভ্যালু ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি রেডিয়াস অফ দি টিউব। অথবা আমরা বলবো যে তরলের ওঠা বা নামা ওই কাঁচ নলের ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটাই হলো জুরিনের সূত্র এই আগের দিনের। এবার আজকে আমরা নতুন এই ভিসকোসিটিটা পড়তে যাব, সেখানে আমাদের কিছু নতুন জিনিস জানতে হচ্ছে, সেটা আমরা একটা একটা করে আসছি। প্রথমেই জানব যে শান্ত প্রবাহ ও অশান্ত প্রবাহ। শান্ত প্রবাহ ও অশান্ত প্রবাহ এটা কিরকম? এর আরও নাম আছে। শান্ত প্রবাহের আরেকটা নাম হলো ধারারেখ প্রবাহ, স্ট্রিম লাইন, যেটাকে আমরা বলবো ইংরেজিতে স্ট্রিম লাইন ফ্লো। ধারারেখ প্রবাহ, শান্ত প্রবাহ, অথবা বলবো স্তরিত প্রবাহ, এই হচ্ছে টার্ম। তো এটা কীরকম না, এটা যদি আমরা একটা টিউব ধরি, তাহলে একটা টিউবের মধ্য দিয়ে যখন লিকুইডগুলো ফ্লো করবে, যদি দেখা যায় যে লিকুইড কিভাবে যাচ্ছে না, প্রত্যেকে তার সামনের যে পার্টিকেলটা সেটাকে ফলো করে করে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা পার্টিকেল একটা লাইন ওয়াইজ ফ্লো করছে, লাইন বাই লাইন ফ্লো করে যাচ্ছে। এটাকে বলবো আমরা স্ট্রিম লাইন ফ্লো। তাহলে প্রত্যেকটা লিকুইড পার্টিকেল মানে তরল কণা তার সামনের কণাকে অনুসরণ করে, এবং কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি আমি মনে করি যে এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টটাতে যত লিকুইড পার্টিকেলই আসুক না কেন, মানে প্রত্যেকটা তরল কণাই যখন আসবে তাদের ভেলোসিটির ডিরেকশন মানে বেগের অভিমুখ হবে একই, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বেগের অভিমুখ হবে নির্দিষ্ট। এইটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে শান্ত প্রবাহ। তাহলে অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ কি? বিক্ষুব্ধ মানে রেগে গেছে ব্যাপারটা, অশান্ত মানে শান্ত নেই, যেটাকে আমরা বলবো ইংরেজিতে টার্বুলেন্ট। তো সেই অশান্ত বা বিক্ষুব্ধ সেই প্রবাহটার ব্যাপারটা কি, তার ডেফিনেশনটা কি হবে না, এইরকম যদি কোনো একটা টিউব থাকে, তাহলে দেখা যাবে যে এই পার্টিকেল এইদিকে, এইদিকে এলোমেলো, অর্থাৎ কোনো নির্দিষ্ট গতি নেই, এলোমেলো। এটাকেই বলা হবে টার্বুলেন্ট ফ্লো, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে তরল কণার বেগের অভিমুখ আলাদা আলাদা, এবং এখানে কোনো পার্টিকেল মানে কোনো তরল কণা তার সামনের তরল কণাকে অনুসরণ করে চলে না, যে কোনো কণা যে কোনো দিকে এলোমেলোভাবে যেতে পারে। এবার আমরা কখন দেখতে পাই? একদম সহজ এক্সাম্পল হলো, যখন আমরা ট্যাপ খুলি, যদি আমরা অল্প করে ট্যাপ খুলি মানে খুব একটু, তখন দেখবো আমরা জলটা পড়ছে একদম স্বচ্ছ, সেখানে কোনো সাদা অংশ দেখা যায় না এবং কোনো শব্দ হয় না, নিঃশব্দে জল পড়তে থাকে। আর এটা কখন দেখব? যদি আমি ট্যাপটাকে বেশি করে খুলে দিই, তখন দেখবে একটা শোঁ করে শব্দ হয়, জল ওই যে ট্যাপ কলের মুখ থেকে ছিটকে পড়ে, ছড়িয়ে পড়ে, এবং সেক্ষেত্রে আমরা দেখব জলটাকে বা তরলটাকে দেখতে সাদা দেখায়। তো এই কোন ফ্লো অর্থাৎ কোন ধরনের প্রবাহ হবে সেটা মূলত নির্ভর করছে একটা বেগের উপর, একটা ভেলোসিটির উপর। যে লিকুইড পার্টিকেল বা লিকুইড যে স্তরগুলোকে আমরা যদি কতগুলো স্তরে স্তরে ভাগ করে দিই, এগুলো একটা স্তর, তার ভেতরে আর একটা স্তর, তার ভেতরে এরকম যদি আমরা কতগুলো স্তরে স্তরে ভাগ করি, তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা স্তরের অর্থাৎ প্রত্যেকটা তরল কণার বেগ যদি একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হয় তাহলে হয় অশান্ত, আর যদি এই বেগের থেকে কম হয় তাহলে হয় শান্ত। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি কীরকম, যে বৃষ্টি যখন হয়, যখন বৃষ্টি খুব জোর হচ্ছে, আমরা দেখি যে ড্রেনের মধ্যে দিয়ে জলটা যায়,
সেটা একরকম। আর বৃষ্টিটা ঠিক হয়ে গেছে তার কিছুক্ষণ পর যদি আমরা লক্ষ্য করি, খুব দেখবো একটা স্বচ্ছ জল ওই ড্রেনের খুব অল্প করে ফ্লো করছে। বৃষ্টিটা হয়তো থেমে গিয়ে 10-15 মিনিট হয়ে গেছে, তখন যে জলটা যাচ্ছে, দুটো জলের মধ্যে তফাৎ থাকে। প্রথম জলটা খুব ঘোলা হয়, ফেনা হয়ে যায় বা বাবলস তৈরি করে যায়, আর শেষের দিকে যে জলটা যাবে একদম স্বচ্ছ জল যায়, বা স্বচ্ছ জল ওই ড্রেনের মধ্য দিয়ে যাবে, নিচে একদম পরিষ্কার দেখা যায়। তো এই যে ফ্লোগুলো, এগুলোই হচ্ছে আমাদের কিন্তু এই শান্ত এবং অশান্ত। তাহলে ওই একটা বেগ টপকে গেলেই শান্ত প্রবাহ হয়ে যাবে অশান্ত, আবার ওই বেগের নিচে থাকলে শান্ত। সেই বেগটার নাম হলো সংকট বেগ বা সন্ধি বেগ, বা এটাকে বলবো আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি। বোঝা গেল? তাহলে এমন একটা বেগ থাকবে যে বেগটা টপকে গেলে কোনো একটা প্রবাহ শান্ত থেকে হয়ে যায় অশান্ত। তাহলে আমরা বলতে পারবো যে শান্ত প্রবাহের বা স্ট্রিমলাইন ফ্লোয়ের আপার লিমিট এবং টার্বুলেন্ট ফ্লোয়ের লোয়ার লিমিট, এই যে কানেকশান, অর্থাৎ ওদের মধ্যে যে একটা সংযোগ রেখা বা সংযোগ বেগের যে মান, তাকেই বলবো আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি বা সন্ধিবেগ। এই এবার আমরা যেটা বলবো যে এই দুটোর মধ্যে ডিফারেন্স একটু পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি। স্তরিত আর এটাকে বলো বিক্ষুব্ধ, ওই একই জিনিস, নামগুলো সব আলাদা। এক্ষেত্রে বেগ সন্ধিবেগের কম, অর্থাৎ দি ভেলোসিটি অফ দি লিকুইড পার্টিকেল ইজ মোর দ্যান দি ক্রিটিক্যাল ভেলোসিটি। আর এখানে হবে বেগ সন্ধিবেগের বেশি, গ্রেটার দেন, সন্ধিবেগের বেশি। আচ্ছা, এক্ষেত্রে প্রতিটি তরল কণা সামনের কণাকে অনুসরণ করে, অর্থাৎ ইচ পার্টিকেল অফ দি লিকুইড ফলোজ দি বিফোর বা ফরওয়ার্ড পার্টিকেল। এক্ষেত্রে বলবো আমরা তরল কণা সামনের কণাকে অনুসরণ করে না। এক্ষেত্রে তরল কণার বেগ নির্দিষ্ট অভিমুখে বজায় থাকে, আর এখানে হবে তরল কণা এলোমেলোভাবে গতিশীল হয়, অর্থাৎ যে কোনো দিকে গতিশীল হয়। 4 নম্বর, এটা হচ্ছে নিঃশব্দে হয়, আর এটা হচ্ছে সশব্দে হয়। মানে এই প্রবাহ যখন হবে তখন সশব্দে, সাউন্ড থাকবে, এটাতে সাউন্ড থাকবে না। এই হলো ডিফারেন্স। এছাড়াও বইতে বিভিন্ন পয়েন্টগুলো আছে, একটু দেখে নিন। এবার আমরা আসছি যে এই ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি ব্যাপারটা কি, মানে সান্দ্রতা ব্যাপারটা কি। এটা বলতে গেলে আমরা একটা এক্সাম্পল বলবো। এক্সাম্পলটা কেমন না, আমরা নদীতে যখন দেখবো যে এটা যদি নদী হয়, এপার আর ওই পার, মানে এই দুটো হচ্ছে আমাদের রিভার ব্যাঙ্ক বা নদী তীর। তাহলে আমরা দেখবো যে এই জায়গাটাতে ওয়াটার, তো একদম মাঝামাঝি যে জায়গাটা, সে জায়গাটাতে কিন্তু আমাদের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়। যত ধারের দিকে আসতে থাকবে তত ভেলোসিটিটা কমতে থাকে। তাহলে এইভাবে ভেলোসিটিটা কমতে থাকছে, এইভাবে কমতে থাকছে। এই আবার দেখা যাবে যে ওই দিকটাতে গেলে
আবার আস্তে আস্তে কমতে থাকছে। এরকম অনেকগুলো আমরা যদি লেয়ার ইমাজিন করি বা কল্পনা করে নিই, তাহলে এখন কোশ্চেন উঠে আসছে যে আমি যদি যে কোনো দুটো লেয়ার ধরলাম আমি এই দুটো লেয়ার ধরলাম, এই দুটো লেয়ার, তাহলে এইটার যদি ভেলোসিটি হয় ভি, তাহলে এর ভেলোসিটি কত হবে? ভি প্লাস ডিভি, মানে অল্প একটু বেশি। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ভেলোসিটিটা ধারের দিক থেকে যত মাঝের দিকে যাচ্ছে ক্রমশ বাড়ছে। তাহলে যে কোনো একটা স্তর যদি ভি ধরি, তার পরের স্তর মানে মাঝের দিকে যেতে তার পরবর্তী স্তরের বেগ হচ্ছে ভি প্লাস ডিভি। তাহলে এই দুটোর মধ্যে বেগের পরিবর্তন কত না, সেটা হলো ডিভি। আর এদের মধ্যে অবস্থানগত পার্থক্য কত? ডিএক্স। তাহলে ডিভি বাই ডিএক্সকে বলবো আমরা বেগের নতিমাত্রা, যেটাকে ইংরেজিতে বলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তাহলে ভেলোসিটি গ্রেডিয়েন্ট কাকে বলবো না, যখন কোনো একটা প্রবাহীর মধ্য দিয়ে বা যখন কোনো একটা নলের মধ্য দিয়ে প্রবাহীর ক্ষেত্রে বিভিন্ন স্তরের বেগের পার্থক্য থাকে, তখন যে কোনো দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য এবং তাদের অবস্থানের পার্থক্যের অনুপাতকে, বা একক দূরত্বে অবস্থিত যে কোনো দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্যকেই বলবো বেগের নতিমাত্রা। অর্থাৎ ডিভি বাই ডিএসকে আমরা বলবো বেগের নতিমাত্রা। এর ইউনিট কি হবে? একক কি হয়? একক হবে ডিভি বাই ডিএক্স, তাহলে টি টু দি পাওয়ার -1, একক হবে তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1 যে কোনো মাধ্যমে, যে কোনো সিস্টেমে। আর ডাইমেনশন কত হবে, মানে মাত্রা কত হবে? টি টু দি পাওয়ার -1। এই হলো তাহলে বেগের নতিমাত্রার একক মাত্রা আমরা পেলাম। তাহলে এই বেগের নতিমাত্রা যে বজায় রাখছে যে প্রপার্টি, যে ধর্মের দ্বারা, তারই নাম ভিসকসিটি। অর্থাৎ সান্দ্রতার অন্য কিছু নয়, সান্দ্রতা হলো যে কোনো একটা তরলের বা কোনো একটা গ্যাসের অর্থাৎ প্রবাহীর পাশাপাশি অবস্থিত দুটি স্তরের মধ্যে একটা বেগের পার্থক্য বজায় রাখার ধর্ম, তারই নাম হলো ভিসকসিটি প্রপার্টি। অর্থাৎ ভিসকসিটি ইজ এ প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ ইট মেনটেন্স the difference of velocity between two adjacent layer of the liquid। এইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হলো। আর এই যে একে অপরকে বেগের পার্থক্যের জন্য একটা মোশানে বাধা দেওয়ার প্রচেষ্টা, কীরকম বাধা দেওয়ার না, যে স্তর অর্থাৎ যে লেয়ারের ভেলোসিটি আমরা বেশি ধরছি, সেই লেয়ার চাইবে তার নিচের লেয়ারকে অর্থাৎ যার ভেলোসিটি কম তাকে বেশি ভেলোসিটিতে টেনে নিয়ে যেতে, আর এই নিচের লেয়ার চাইবে তার উপরের লেয়ারকে নিজের দিকে টেনে রাখতে অর্থাৎ বাধা দিতে। তাহলে উপরের স্তর ভেলোসিটি বেশির জন্য সে টেনে নিয়ে যেতে চায়, আর নিচের স্তর নিজের দিকে টেনে নিতে চায়। এই যে একটা অপোজ করার যে প্রবণতা অর্থাৎ বাধা দেওয়ার যে প্রবণতা দুটো লেয়ারের মধ্যে, সেই প্রবণতাটারই নাম হলো ভিসকসিটি। আর যে ফোর্স দিয়ে এই বাধা দেবে তারই নাম হলো ভিসকাস ফোর্স বা সান্দ্রতা বল। তাহলে ভিসকাস ফোর্স কিন্তু অন্য কিছু নয়, কোনো একটা লিকুইডের মধ্যে থাকা যে কোনো দুটো লেয়ারের মধ্যে যে ফোর্স, দুটো পাশাপাশি লেয়ার তাদের মধ্যে যে ফোর্স দিয়ে মানে যে বল দিয়ে পরস্পরকে একটা বাধা দেবে, তাকেই বলবো আমরা ভিসকাস ফোর্স। আর এই প্রপার্টির নাম হলো ভিসকসিটি বা সান্দ্রতা। তাহলে বোঝাই গেল যে সান্দ্রতা এটা এমন একটা প্রপার্টি যেটা কাজ করবে দুটো ইন্টারনাল লেয়ারের মধ্যে, অর্থাৎ এটা এক ধরনের ফ্রিকশন, যে ফ্রিকশনটা কাজ করে দুটো লেয়ারের মধ্যে এবং লেয়ার দুটো পাশাপাশি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ইন্টারনাল ফ্রিকশন, মানে অভ্যন্তরীণ ঘর্ষণ। অর্থাৎ সান্দ্রতা বল হলো অভ্যন্তরীণ ঘর্ষণ, যেটা আমরা এমনি ফ্রিকশনের ক্ষেত্রে পড়েছি, মানে জেনারেল যে ফ্রিকশন বলতে বুঝি, সেখানে ছিল দুটো ডিফারেন্ট পার্টিকেল যাদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা আকর্ষণ বলের আমরা নাম দিয়েছিলাম আসঞ্জন বল। এখানে কিন্তু সেটা নয়, এখানে আমরা বলছি দুটো পাশাপাশি স্তর যাদের মধ্যে বেগের পার্থক্য আছে, তারা পরস্পরকে বাধা দেয় একটা বল দিয়ে, যে বলটা হলো সান্দ্রতা বল। অর্থাৎ সান্দ্রতা বলে এখানে যেটা আসছে সেটা কিন্তু অভ্যন্তরীণ ঘর্ষণ বা ইন্টারনাল ফ্রিকশনের জন্য
যার মূল দায়ী হিসাবে আমরা বলতে পারবো কোহেসিভ ফোর্স, অর্থাৎ একই লেয়ারের দুটো স্তরের মধ্যে সংশক্তি বল বা সমশক্তি বলের প্রভাবে আমরা কিন্তু এটা আমরা লক্ষ্য করতে পারবো, অর্থাৎ এই ধরনের সান্দ্রতা বল আমরা লক্ষ্য করতে পারবো। এবার যেটা বলবো যে এই যে dv/dx এটা হচ্ছে বেগের নতিমাত্রা, তাহলে এইটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সান্দ্রতা বল থাকছে না, অর্থাৎ পাশাপাশি দুটো স্তরের মধ্যে বেগের পার্থক্য হতেই হবে। এবং বাস্তব কথা এটা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রত্যেকটা লিকুইডের কিন্তু এই প্রপার্টি আছে, মানে আমরা রিয়েল লাইফে যত লিকুইড দেখি প্রত্যেকটারই এই প্রপার্টি আছে। তো যাদের যাদের এই প্রপার্টি থাকবে তাদেরকেই বলবো কি ভিসকাস লিকুইড, অর্থাৎ সান্দ্র তরল। এবার যদি আমরা প্রশ্নের খাতিরে বলতেই পারি যে অসান্দ্র তরল কি তাহলে আছে না, রিয়েল লাইফে কিন্তু নেই। আমরা আইডিয়ালি কল্পনা করতে পারি যে অসান্দ্র তরল, যেটার আমরা উদাহরণ হিসেবে বলি যে জীবন্ত মানুষের ব্লাড যখন সার্কুলেশন হয় হার্ট থেকে তার বিভিন্ন অংশে, সেক্ষেত্রে ফ্লোটা হচ্ছে আমাদের অসান্দ্র তরল, অসান্দ্র প্রবাহ, বা এক্ষেত্রে ব্লাডটা কিন্তু অসান্দ্র তরল হিসাবে কাজ করে, অর্থাৎ নন ভিসকাস লিকুইড হিসাবে কাজ করে। কিন্তু সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এটা কিন্তু ফোর্স দিয়ে হচ্ছে, অর্থাৎ আমরা ফোর্সলি বাধাটাকে কাটিয়ে যাচ্ছি বলে। সেই জন্য আইডিয়ালি ভাবলে আমরা বলতেই পারবো যে কিছুই নেই, কিন্তু আমরা জোর করে ওই ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে ব্লাডকে বলবো আমরা বা রক্তকে বলবো আমরা অসান্দ্র তরল। বাস্তবে কিন্তু অসান্দ্র তরল বলে কিছুই নেই। এবার যেটা আসছি আমরা যে হ্যাঁ, যেটা আমরা মুছে দিলাম যে এই রকম যে একটা ছবি ছিল, এটাকেই বলবো আমরা ভেলোসিটি প্রোফাইল, অর্থাৎ গতিবেগ পরিলেখ। তাহলে ভেলোসিটি প্রোফাইল কি হলো, মানে গতিবেগ পরিলেখ, এটার বাংলা টার্ম, বা লেখ মানে লেখচিত্রের মাধ্যমে আমরা বোঝাচ্ছি। সেটা হচ্ছে যে এটা হচ্ছে ভিসকাস ফোর্স, অর্থাৎ সান্দ্র তরলের বেলা এই হলো ভেলোসিটি প্রোফাইল। যদি আমরা অর্ধেক থেকে ধরি তাহলে আমাদের হবে এই ছবি, অর্থাৎ আমরা অর্ধেক অংশ থেকে একদম ধার পর্যন্ত, তখন আমাদের হবে এই ছবি। তাহলে এটাকে বলবো অধিবৃত্তাকার, বা এই লেখটা হচ্ছে প্যারাবোলিক। খুব কাছ থেকে দেখলে এটাই আমাদের স্ট্রেট লাইন বলে মনে হবে। আর যদি আমরা নন ভিসকাস ফোর্স বলি, এটা ভিসকাস লিকুইড বলা উচিত, ভিসকাস লিকুইড, আর এটা হচ্ছে নন ভিসকাস লিকুইড, মানে অসান্দ্র তরল। যদি আমরা ইমাজিন করি, যদি আমরা কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব, প্রত্যেকটা লেয়ারের কিন্তু ভেলোসিটিটা সমান। তখন এটাকে বলবো স্ট্রেট লাইন বা সরল রেখা, অর্থাৎ একটা সরল রেখা বা স্ট্রেট লাইন আমরা কল্পনা করব, যেটাতে কিন্তু আমাদের হবে নন ভিসকাসের ক্ষেত্রে, বা এটাকে আমরা তল হিসেবে বলে সমতল ভাবতে পারি। এগুলো হচ্ছে গতিবেগ পরিলেখ, এটা আমরা মাথার মধ্যে রাখবো। এবার আমরা একটা ইকুয়েশন মনে রাখবো, যে ইকুয়েশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ভিসকাস লিকুইডের ক্ষেত্রে যে ফোর্স, অর্থাৎ যে সান্দ্রতা বল, তার সমীকরণ। ভিসকাস ফোর্স হলো এফ। এই এফ ডিপেন্ড করে এরিয়ার উপর, অর্থাৎ এই ইন্টারনাল যে ফ্রিকশন বা ভিসকাস ফোর্স, এটা ডিপেন্ড করবে এরিয়ার উপর। এটা ডিপেন্ড করে dv/dx, অর্থাৎ ভেলোসিটি গ্রেডিয়েন্টের উপর। তাহলে আমরা একসঙ্গে লিখলে হবে a dv/dx, একটা কনস্ট্যান্ট দিলে হবে ইটা a dv/dx। তাহলে এই ইটা হলো কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি বা সান্দ্রতা গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি,
সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক একই জিনিস। তাহলে এটা কি হবে? এফ বাই এ ডিভি বাই ডিএক্স। তাহলে ইফ যদি এ ইজ ইকাল টু 1, ডিভি বাই ডিএক্স ইজ ইকাল টু 1, দেন ইটা ইজ ইকাল টু এ। অর্থাৎ যদি আমরা ক্ষেত্রফল একক ধরি, মানে একক ক্ষেত্রফলে ডিভি বাই ডিএক্স একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে, অর্থাৎ যে দুটো স্তরের মধ্যে আমি ভাবছি সেই দুটো স্তর খুব গায়ে গায়ে লেগে আছে, তাদের মধ্যে আমরা কমন ক্ষেত্রফল বা সাধারণ যে কমন এরিয়া বা সাধারণ ক্ষেত্রফল যেটা আমরা ধরবো সেটা একক। ওই দুটো স্তরের মধ্যে বেগের নতিমাত্রা একক যদি ধরি, তাহলে ইটা ইজ ইকাল টু হবে এফ, মানে একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি স্তরের মধ্যে যদি একক গতিবেগের নতিমাত্রা বজায় থাকে, তাহলে ওদের মধ্যে যে সান্দ্রতা বল ক্রিয়াশীল হয় তাকেই বলবো সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। এখান থেকে তাহলে আমরা একক এবং মাত্রাটা লিখতে পারবো। সংজ্ঞাটা হলো ইটা ইজ ইকাল টু তাহলে কি না এফ বাই এ ডিভি ডিএক্স। এফ এম এল টি টু দি পাওয়ার -2, নিচে হচ্ছে এরিয়া এল স্কোয়ার, আর এটা ছিল টি টু দি পাওয়ার -1। এটা হিসাব করলে হয় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে আমরা সিজিএসএ একক কি লিখতে পারি না গ্রাম সেমি ইনভার্স সেকেন্ড ইনভার্স, যার ডাকনাম বলা হলো পয়েজ। এসআই কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটাকে বলবো ডেকা পয়েজ। রিলেশন কি হবে? রিলেশন হবে 1 ডেকা পয়েজ ইজ ইকাল টু 10 পয়েজ। আচ্ছা, আরো একটা একক লেখা যায়। পয়েজ মানেই হলো, আমরা যদি ফোর্স থেকে আসি তাহলে হবে নিউটন, এটা সিজিএস। তাহলে ডাইন সেমি টু দি পাওয়ার -2, এই হিসাবটা হবে সেকেন্ড টু দি পাওয়ার -1, ওটা উপরে গেলে হবে সেকেন্ড। আর 1 ডেকা পয়েজ এটা হবে নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড। এইটাও আমরা লিখতে পারবো। অর্থাৎ এইগুলো হলো আমাদের একক এবং মাত্রা, ইউনিট ডাইমেনশন আমাদেরকে মনে রাখতে হবে, এবং রিলেশন। তাহলে আবারও বলছি, ইটায়ের একক কি হতে পারে? গ্রাম সেমি ইনভার্স সেকেন্ড ইনভার্স মানেই হলো ডাইন সেমি টু দি পাওয়ার -2 সেকেন্ড, মানেই হলো পয়েজ। এসআইতে কি হবে? কিলোগ্রাম মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স মানেই হলো নিউটন মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড, মানেই হলো ডেকাপয়েজ। আর এটা হলো মাত্রা ডাইমেনশন, আর এটা হলো রিলেশন। তাহলে এই দুটো এই জায়গাটা পুরোটাই ইম্পর্টেন্ট হয়ে গেল শর্ট কোশ্চেনের জন্য। ডেফিনেশন বলেছি, ইউনিট ডাইমেনশনগুলো হয়ে গেল। এবার আমরা আসছি, এই ইকুয়েশনে অনেক সময় মাইনাস থাকে। কেন? আমি এখানটা একটু স্টার চিহ্ন দিয়ে লিখছি। কেন মাইনাস? সামটাইমস এফ ইজ ইকাল টু মাইনাস ইটা এ ডিভি বাই ডিএক্স ইজ ইউজড। এটা কেন না, এটা যেহেতু এক ধরনের বাধা বল, অর্থাৎ নেচারের দিক থেকে অপোজিং নেচার, বাধা দেওয়ার প্রবণতা আছে এই বলের, সেই জন্য এক্ষেত্রে একটা মাইনাস ইউজ করা যেতেই পারে অনেক ক্ষেত্রে, যেহেতু এখানে ডেরিভেটিভ আমরা ইউজ করছি। এইগুলো আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। এরপর আমরা যেটা আসবো, নিউটনীয় তরল এবং অনিউটনীয় তরল, মানে নিউটনিয়ান লিকুইড অ্যান্ড নন নিউটনিয়ান লিকুইড। একদম সিম্পল ডেফিনেশনটা আমরা দেব বা কনসেপ্ট রাখবো। নিউটনিয়ান নন নিউটনিয়ান লিকুইড। লিকুইড
যারা মেনে চলবে এফ ইজিক্যাল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এইটাকে যারা ওবে করবে, অর্থাৎ এমন কিছু লিকুইড থাকবে যারা এই ইকুয়েশনটাকে ওবে করবে। এই ইকুয়েশনটা যারা ওবে করবে, যেটাকে আমরা বলছি ভিসকাস ফোর্সের যে ইকুয়েশন, তাদেরকেই বলবো নিউটনিয়ান লিকুইড। যেমন প্রায় সমস্ত লিকুইডই হলো নিউটনিয়ান লিকুইড, আগেও বলেছি। আর যারা যারা এই ইকুয়েশনগুলো মানবে না, ইটা এ ডিভি বাই ডিএক্স, ডু নট ওবে, ডাজ নট ওবে, এটা একটা লিকুইডের কথা বলছি, এটাকে বলবো নিউটনিয়ান, আর এটাকে বলবো নন নিউটনিয়ান। সেই একই এক্সাম্পল, যে এর রিয়েল লাইফে কোনো রকম কোনো এক্সাম্পল নেই, আইডিয়ালি একদমই নেই। আইডিয়ালি ভাবলে আমরা কাকে ভাববো? ব্লাড সার্কুলেশনের ব্লাডকে। এইগুলো আমরা একটু মাথার মধ্যে রাখবো। এবার দেখবো যে আমরা যে কিসের উপর ডিপেন্ড করে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটিটা চেঞ্জ হয়। অর্থাৎ এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্কের মান দেখেই আমরা বলবো যে কোন তরল কত বেশি বাধা দিতে পারে। যে তরল যত বেশি সান্দ্রতাঙ্ক বিশিষ্ট হবে, সেই তরল তত বেশি বেশি অপোজ করবে বা আমাদেরকে বাধা দেবে। অর্থাৎ ওর মধ্য দিয়ে কোনো কিছু ফ্লো হতে গেলেই তাকে বাধা দেবে। তাহলে এবার আসছে এফেক্ট অফ প্রেসার। অর্থাৎ কোনো একটা লিকুইডের ভিসকসিটি বা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি প্রেসারের উপর কিভাবে ডিপেন্ড করে। তো একদম সোজা কথাই বলি যে ইটা ইনক্রিজেস উইথ প্রেসার। অর্থাৎ প্রেসার যদি আমরা বাড়াই, চাপ যদি আমরা বাড়াই, তাহলে কিন্তু ইটার ভ্যালু বাড়বে। এটা একদম সিম্পল। এবার বেশি বাড়বে কাদের ক্ষেত্রে, কম বাড়বে কাদের ক্ষেত্রে, সেইটা আমরা না, যে সমস্ত লিকুইড, ভালো করে কথাটা মনে রাখবে, যে সমস্ত লিকুইডের ভিসকসিটির ভিসকাস প্রপার্টিটা কম, মানে বলতেই পারি যে লেস ভিসকাস লিকুইড, এদের ক্ষেত্রে হবে ইনক্রিজিং রেট লো। মানে যেহেতু এরা লেস ভিসকাস, সেই জন্য লো। তাহলে যদি ভিসকাসটা বেশি হতো, হাই বা লার্জ ভিসকাস লিকুইডের ক্ষেত্রে কি হবে? ইনক্রিজিং রেট হাই। ব্যাস, এইটা আমরা মাথার মধ্যে রাখবো যে যদি ভিসকাস প্রপার্টিটা কম হয়, তাহলে তার ইনক্রিজিং রেটও কম হবে, মানে কম রেটে বাড়বে। আর যদি ভিসকাস লিকুইডটা যদি হাই তার ভ্যালুটা হয়, তাহলে তার রেটটাও কিন্তু হাই হবে। এইটা হচ্ছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাড়বে। এবার আমরা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে কি দেখব। ফর গ্যাস, মানে যদি ফ্লুইড যেহেতু আমরা বলেছি, তাহলে গ্যাসের ক্ষেত্রে যখন এই ভিসকসিটি প্রপার্টি দেখা যাবে, তখন আমরা দেখব যে ইটা টি ইজিক্যাল টু, আমরা মনে রাখবো যে এ প্লাস 1 প্লাস বি টি হোল টু দি পাওয়ার সি, যেখানে এ বি সি এগুলো সব এক একটা কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট। এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে, ইটার ভ্যালুটা এইভাবে আমরা চেঞ্জ হবে। এবং আবার অনেকে বলছে, মানে অনেকের মতে আমরা যেটা মনে রাখি যে ইটা ইজিক্যাল টু ইটা 0 এ টি টু দি পাওয়ার হাফ। এটা আবার অনেকের মতে, অর্থাৎ বোঝাই যাচ্ছে পরিষ্কার যে একটা টি এর উপর ডিপেন্ড করে। তো এখানে সি কনস্ট্যান্ট আর এখানে ভ্যালুটা হাফ, তাহলে অনেকের মতে এটা, অনেকের মতে এটা। তাহলে আমরা মনে রাখবো, বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকবে, আমরা মোটামুটি এই ইকুয়েশনটা মনে রাখার চেষ্টা করব। এটা বেসিক কারেক্ট ধরেই আমরা এগোবো, কারণ এটাতে আমরা এ বি সি এর ভ্যালু কিন্তু পারফেক্ট জানা নেই। এটাতে তবুও টি টু দি পাওয়ার হাফ একটা আমরা ভ্যালু পাচ্ছি, সেই জন্য আমরা এটাকে জোর দিচ্ছি। আরও একটা কথা মনে রাখতে হবে, যেটা যখন এমসিকিউতে আসবে তখন কিন্তু এই টি টু দি পাওয়ার হাফ না 3/2 বা 5/2 এইরকম অপশানগুলো থাকবে, আমরা যেন এটাতে অ্যান্সার হিসাবে বেছে নিই এটাকে, এটা আমরা মনে রাখবো। এরপর আমরা আসছি রেনল্ডস নাম্বার। হ্যাঁ, রেনল্ডস নাম্বারটা কি না, আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা পড়ে নিয়েছি ক্রিটিক্যাল ভেলোসিটি, যার
থেকে বেশি হলে ফ্লো হয়ে যায় টার্বুলেন্ট বা অশান্ত, যার থেকে কম হলে ফ্লো হয় স্ট্রিমলাইন। তো সেই ক্রিটিক্যাল ভেলোসিটির সঙ্গে রিলেটেড একটা নাম্বার, যে নাম্বারটার নাম হয়ে যাবে রেনল্ডস নাম্বার, সেটা কিভাবে আমরা মনে রাখবো আসছে। এই যে ক্রিটিক্যাল ভেলোসিটি, এইটা কার কার উপর ডিপেন্ড করে? না, এটা ডিপেন্ড করে ইটার উপর, ডিপেন্ড করে রো এর উপর, মানে 1/ρ এর সঙ্গে, আর এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটার সঙ্গে, প্রপোর্শনাল টু 1/L। এই এল এখানে ইন্টারেস্টিং ব্যাপার। এল হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স লেন্থ of টিউব, ক্যানেল এটসেট্রা। অর্থাৎ যেটার মধ্য দিয়ে লিকুইডটা ফ্লো করবে, সেটা টিউব হতে পারে, মানে একটা নল হতে পারে, একটা খাল হতে পারে, যাই হবে না কেন, তার ক্ষেত্রে ক্যারেক্টারিস্টিক লেন্থ হচ্ছে এল। তাহলে এল ইজিক্যাল টু আর ফর টিউব, মানে রেডিয়াস, অর্থাৎ নলের ক্ষেত্রে এল বোঝাবে ব্যাসার্ধ, আর এখানে হবে আচ্ছা ক্যানেলের ক্ষেত্রে হবে উইডথ, মানে প্রস্থ। অর্থাৎ আমরা যেটা বলছি যে খালের ক্ষেত্রে বা নদীর ক্ষেত্রে বা কোনো ড্রেনের ক্ষেত্রে আমরা তার প্রস্থটাকেই ধরবো এল, অথচ আমরা যদি কোনো পাইপ ভাবি তখন সেক্ষেত্রে ধরবো তার রেডিয়াস বা ব্যাসার্ধটাই হচ্ছে এল। তাহলে এল এর জায়গাটা চেঞ্জ হবে। বাকি তাহলে আমরা এটাকে একসঙ্গে লিখলে হবে ভিসি প্রপোর্শনাল টু ইটা বাই রো এল। তাহলে ভিসি ইজিক্যাল টু একটা কনস্ট্যান্ট আসবে, এটাই হলো রেনল্ডস নাম্বার। তাহলে এন ইজিক্যাল টু হবে রো এল ভিসি বাই ইটা। এই এন হলো রেনল্ডস নাম্বার। তাহলে এখান থেকে আমরা রেনল্ডস নাম্বারের ডেফিনেশন কি দেব না, ইট ইজ এ নাম্বার হুইচ ইজ দি রেশিও অফ দি প্রোডাক্ট অফ ডেন্সিটি, ক্যারেক্টারিস্টিক লেন্থ অ্যান্ড ক্রিটিক্যাল ভেলোসিটি টু দি কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অফ দ্যাট লিকুইড অর ফ্লুইড। অর্থাৎ আমরা বলবো যে তরলের ঘনত্ব, প্রবাহ খাতের বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য, সন্ধিবেগ, এই তিনটের গুণফল এবং মাধ্যমের সান্দ্রতাঙ্কের অনুপাতকেই বলা হয় রেনল্ডস নাম্বার বা রেনল্ডস সংখ্যা। এখান থেকে তাহলে আমরা তার ডেফিনেশনটা দিতে পারলাম। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এই রেনল্ডস নাম্বার এবার কি হয়, বিভিন্ন বইতে এটার আমরা ভ্যালু বিভিন্ন পাই। জেনারেলি আমরা বলবো যে 1000 অর ওটা বলে 1150 ইন কেস অফ ক্রিটিক্যাল ভেলোসিটি। অর্থাৎ সন্ধিবেগের ক্ষেত্রে এর মানটা কত হচ্ছে, সন্ধিবেগের ক্ষেত্রে এনের ভ্যালু হয় 1000 বা 1150। তাহলে এনের ভ্যালু যখন 1000 বা 1150-এর কম হবে তখন আমরা সেটাকে বলবো শান্ত প্রবাহ, তার বেশি হলে বলবো অশান্ত প্রবাহ। পার্টিকুলার 1000 বা 1150 বলে দিলে আমরা কিন্তু এটাকে বলতে পারবো না যে সেটা শান্ত হবে না অশান্ত হবে। এখন প্রশ্ন উঠতে পারে যে আমরা 1000 ধরবো না 1150 ধরবো। এটা আমারও পক্ষে বলা সম্ভব নয়, কারণ বিভিন্ন বিজ্ঞানীদের মতে এই ভ্যালুটা বিভিন্ন আসে। 1000 ধরতে হবে অথবা 1150, তবে যে ভ্যালুগুলো আমাদের কোশ্চেনে দেয় সেই ভ্যালুগুলো কিন্তু আমরা হয় এমন একটা ডিজিট দেবে যেটা এই দুজনেরই কম হবে অথবা এই দুজনের থেকেই বেশি হবে। অর্থাৎ 1000 বা 1150-এর হয় বেশি দেবে, নাহলে 1000 বা 1150 উভয়ের থেকেই কম হবে, এইরকমই কোনো ডিজিট দেবে। সেই ডিজিট দেখে আমরা বুঝবো যে ফ্লোটা কেমন।
অর্থাৎ রেনল্ডস সংখ্যাটা আর অন্য কিছু না, এটা একটা মাত্রাহীন সংখ্যা। মানে এদের যদি আমরা ডাইমেনশন হিসাব করি তাহলে আমরা দেখবো যে মাত্রাবিহীন, অর্থাৎ ঘনত্বের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, ইটার মাত্রা, বেগের মাত্রা যদি বসিয়ে দেখি, এটা একটা মাত্রাহীন রাশি, ডাইমেনশন লেস কোয়ান্টিটি। মানে এটা একটা নাম্বার, সেই নাম্বারটা দেখেই আমরা বুঝে যাব যে ফ্লোটা কেমন হবে, স্ট্রিমলাইন হবে, মানে স্তরিত হবে বা ধারারেখা হবে, না টার্বুলেন্ট হবে, বিক্ষুব্ধ বা অশান্ত হবে, সেটা আমরা কিন্তু বুঝে যাব। এবার যেটা আসছি স্টোকস সূত্র বা স্টোকস ল। তাহলে এটা হলো রেনল্ডস নাম্বার। স্টোকস সূত্রটা একটা ম্যাথমেটিক্যাল ফর্ম, আমরা এইটা মনে রাখলেই হবে। এবার আমরা স্টেটমেন্টটা নিজেরা তৈরি করে নেব। এফ ইজিক্যাল টু 6 পাই ইটা আর ভি। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যে যদি ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটির কোনো ফ্লুইডের মধ্য দিয়ে আর রেডিয়াসের স্ফেরিক্যাল বডি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তার উপর যে ভিসকাস ফোর্স অ্যাক্ট করবে সেটা হলো এফ ইজিক্যাল টু 6 পাই ইটা আর ভি। বাংলাতে বললে হবে এইরকম, ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্য দিয়ে আর ব্যাসার্ধের একটি গোলক ভি বেগ নিয়ে যদি গতিশীল হয়, তাহলে আমরা বলবো এক্ষেত্রে সান্দ্রতা বল বা সান্দ্রতাজনিত বল এফ সমান 6 পাই ইটা আর ভি। এটাই হলো স্টেটমেন্ট অফ স্টোকস ল। মানে স্টোকস সূত্রের কোনো বিবৃতি ভাষাতে হবে না, এই সিম্বলগুলো দিয়েই বলতে হবে। আমি আরেকবার ফাইনালি বলছি, ইটা সান্দ্রতাঙ্কের মধ্য দিয়ে আর ব্যাসার্ধের কোনো গলীয় বস্তু ভি বেগে যদি গতিশীল হয়, তাহলে তার উপর ক্রিয়াশীল সান্দ্রতা বল এফ সমান 6 পাই ইটা আর ভি। এটি হলো স্টোকসের সূত্র। ইংরেজিতে হবে ইফ এ স্ফেরিক্যাল বডি অফ রেডিয়াস আর is moved with the velocity v through a medium of coefficient of viscosity eta, then the viscous force acts on the body will be F is equal to 6 pi eta r v. This is known as Stokes law. এই বিবৃতিটা আমরা মনে রেখে দেবো। তাহলে স্টোকস ল বোঝাই যাচ্ছে যে যেহেতু একটা বাধা বল, সেই জন্য এটা উপরের দিকেই কাজ করবে, অর্থাৎ আপওয়ার্ড ডিরেকশন। তাহলে স্টোকস ল আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে। যদি ফ্লুইড ডেনসিটি আমরা যদি ধরে নিই সিগমা, আচ্ছা বডিজ ডেনসিটি কত ধরবো, রো, রেডিয়াস তো ধরাই আছে আর, দেন ইনক্লুডিং বায়োন্ট ফোর্স অর্থাৎ প্রবতা বল, দি নেট ডাউনওয়ার্ড ফোর্স, নেট ডাউনওয়ার্ড ফোর্স এটা কত হবে 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি, এই গোটাটা ইন ইকুইলিব্রিয়াম। তাহলে সাম্যাবস্থায় কি হবে যখন ভেলোসিটিটা ফিক্সড হবে, ইন ইকুইলিব্রিয়াম ভেলোসিটিটা ফিক্সড হলে হবে 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা, এইটা হলো টোটাল ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু 6 পাই ইটা আর ভি। এখান থেকে আমরা ভি কত পাবো, ভি ইজ ইকাল টু হবে 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা, আর এটা হবে 6 পাই ইটা আর। তখন এটা কত হচ্ছে 2/9 আর স্কোয়ার রো মাইনাস সিগমা জি বাই ইটা। এই হলো আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি, এই ভেলোসিটির নাম হয়ে গেল টার্মিনাল ভেলোসিটি। কেন?
এই রকম কেন নামটা দেওয়া হলো না, খেয়াল করো একটু, এই ভেলোসিটি আমরা কখন পেয়েছি, যখন নেট মানে লব্ধি ডাউনওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু নেট আপওয়ার্ড ফোর্স, অর্থাৎ নিম্নমুখী লব্ধি বল ঊর্ধ্বমুখী সান্দ্রতা বলের সঙ্গে, মানে স্টোকস ল যে ফোর্সটাতে আমরা পেয়েছি সেই সান্দ্রতা বলের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন এই বডির উপর নেট ফোর্স কত হয়ে যাবে, জিরো। আর নেট ফোর্স যদি জিরো হয়ে যায়, টোটাল অ্যাক্সেলারেশন জিরো হয়ে গেল, মানে ত্বরণটা জিরো, তখন ওই বস্তুটি স্থির বেগ নিয়েই মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকবে। সেই বেগটারই নাম হলো টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এটা আমরা মনে রেখে দেবো। তাহলে এই প্রান্তীয় বেগের আমরা ফর্মুলা থেকে কি কি পাচ্ছি না, ভি টার্মিনাল, এই যে প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ যাই বলি না কেন, যেটা টার্মিনাল ভেলোসিটি হচ্ছে, এটা ডিপেন্ড করবে ওই গোলকের ব্যাসার্ধের স্কোয়ারের সঙ্গে, ডিপেন্ড করে রো মাইনাস সিগমা মানে ওদের ঘনত্বের পার্থক্যের সঙ্গে, ডিপেন্ড করে 1/η অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। আরেকটা কথা মনে রাখতে হবে, তাহলে এর ডেফিনেশনটা একটু বড়ই হবে। কীরকম বড় হবে না, আমরা বলবো এরকম যে যদি কোনো বস্তু কোনো একটা সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে পড়তে থাকে, যত নিচের দিকে পড়তে থাকবে তত তার বেগ বাড়তে থাকে, একটা সময় গিয়ে তার বেগ বৃদ্ধির জন্য ক্রিয়াশীল সান্দ্রতা বল, ঊর্ধ্বমুখী সান্দ্রতা বল তার নিম্নমুখী লব্ধি বলের সঙ্গে সমান হয়, তখন ওই বস্তুটির বেগ আর বৃদ্ধি পায় না, এবং এই বেগটা ওই মুহূর্তে যে সর্বোচ্চ বেগ লাভ করে সেই বেগ নিয়ে নিচের দিকে গতিশীল হয়। এই বেগের নাম হলো সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। তার রাশিমালা যেটা একটু আগে বললাম, ওই 2/9 r² ও মাইনাস সিগমা g/η, খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। এবার আমরা আসবো, এর রাশিমালা বললাম, এবার আমরা আসছি রেট অফ ফ্লো অফ লিকুইড। রেট অফ ফ্লো অফ লিকুইড অর্থাৎ বা ফ্লুইড, প্রবাহের হার বা তরল প্রবাহের হার। আমরা বলবো ভলিউম বাই টাইম, আর কিছু না, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ একক সময়ে আমরা যে পরিমাণ তরল প্রবাহিত করব বা যে আয়তনের তরল প্রবাহিত করব তাকেই বলবো রেট অফ ফ্লো অফ লিকুইড। তাহলে রেট অফ ফ্লো কি হবে, তাহলে ভলিউম মানে হলো এরিয়া ইন্টু এল বাই টি, তাহলে এরিয়া ইন্টু ভি। এই এরিয়াটাকে যদি আমরা আলফা দিয়ে লিখি তাহলে হবে ভি আলফা, আলফা হলো এরিয়া। তাহলে রেট অফ ফ্লো অফ ফ্লুইড বা লিকুইড, এটাই হলো ভি আলফা। তাহলে ইউনিট কি হবে না, মিটার কিউব বাই সেকেন্ড, সেমি কিউব বাই সেকেন্ড, ফুট কিউব বাই সেকেন্ড। ব্যবহারিক ক্ষেত্রে আমরা লিটার পার সেকেন্ড বলতেও পারি বা মিলিলিটার পার সেকেন্ডও বলতে পারি। এবার আসছি আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটাকে আমরা বলবো ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। এটা কি না, ভি আলফা এটা ছিল ভলিউম অফ লিকুইড বাই টাইম, তাহলে ভি আলফা রো এটা হবে মাস অফ লিকুইড বাই টাইম, অর্থাৎ পার ইউনিট টাইমে যত মাসের লিকুইড ফ্লো করবে তাকেই বলা হবে ভি আলফা রো। এটাই হলো ইকুয়েশন অফ কন্টিনিউটি। তার মানে হলো ভি আলফা রো ইজ ইকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ কোনো একটা সার্টেন বা কোনো একটা কনস্ট্যান্ট ক্রস সেকশনের মধ্য দিয়ে কোনো লিকুইড যদি ফ্লো করে কোনো একটা টিউবের মধ্য দিয়ে, তাহলে তার যে কোনো মুহূর্তে ইউনিট টাইমে যে পরিমাণ লিকুইড বা যে মাসের লিকুইড ফ্লো করছে সেটা কনস্ট্যান্ট। অথবা আমরা বলবো যে নির্দিষ্ট সময়ে যে পরিমাণ তরল প্রবাহিত হয় বা যে ভরের তরল প্রবাহিত হয় তার মান ধ্রুবক বা একই। অর্থাৎ যেটাকে আমরা বলছি যে একক সময়ে তরল পদার্থের ভর এটা ধ্রুবক থাকবে, ভি আলফা রো, এটা কিউ নয় রো,
ভি আলফা রো এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এটার মানেই হলো আবার ভি আলফা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু রো সমান ডেনসিটি, এটা কনস্ট্যান্ট, তার মানে ভি ওয়ান আলফা ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু আলফা টু, মানে ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই আলফা, অর্থাৎ ভেলোসিটি প্রপোর্শনাল টু ওয়ান বাই এরিয়া। এর আবার আমাদের অ্যাপ্লিকেশন আমরা অনেক জায়গায় দেখি। কীরকম? যখন ইঞ্জেকশান দেওয়া হয়, আমরা দেখি যে একটা সরু নিডিলে করে ইঞ্জেকশান দেওয়া হয়। এর কারণ হচ্ছে ওষুধটা যদি সরু নিডিলের মধ্য দিয়ে যায় তাহলে বেশি ভেলোসিটি নিয়ে যাবে, কারণ তার এরিয়াটা কম, আর বেশি ভেলোসিটি নিয়ে গেলে খুব দ্রুত পৌঁছে যাবে আমাদের বিভিন্ন অংশে শরীরের। যখন আমরা বাগানে জল দিই, যে সমস্ত গাছগুলো একটু ভেতরের দিকে থাকে, আমরা কি করি? পাইপের মুখটাকে চেপে ধরি। চেপে ধরলে কি হয়? জলটা অনেকটা দূর পর্যন্ত গিয়ে গাছের উপর পড়ে। এইগুলোর ক্ষেত্রে আমাদের এই থিওরি কাজে লাগছে। যখনই এরিয়াটা কমিয়ে দিচ্ছি, স্পিডে বেরিয়ে যাচ্ছে। বা রং খেলার সময় যখন পিচকারিতে আমরা ফোর্স দিই, তখন সেই পিচকারির সরু মুখ দিয়ে আমাদের স্পিডে যে রঙগোলা জল সেটা বেরিয়ে যায়, অর্থাৎ বেশি বেগ নিয়ে বেরিয়ে যায়। এইগুলো সব হচ্ছে এই ধারাবাহিকতার সমীকরণের ব্যবহারিক প্রয়োগ। আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে ধারাবাহিকতার সমীকরণ মানে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতার সমীকরণ, এটা কিন্তু কনজারভেশন অফ মাস অর্থাৎ ভরের সংরক্ষণ নির্দেশ করে। এটা মনে রাখতে হবে। তাহলে ধারাবাহিকতার সমীকরণ, এটার স্টেটমেন্ট হলো যে কোনো একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ে যে ভরের তরল প্রবাহিত হবে তার পরিমাণ ধ্রুবক, আর এই সূত্র ভরের সংরক্ষণ সূত্রকে প্রাধান্য দেয় বা নির্দেশ করে। এটা আমরা মনে রাখব। এবার আসছি বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির নীতি বা বার্নৌলির উপপাদ্য, এটা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে এটারও অনেক প্রয়োগ আছে, খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা আমরা এবার আলোচনা করছি। একক আয়তনে একক আয়তনে গতিশক্তি সমান কি হবে? গতিশক্তি বাই মোট আয়তন, মানে হলো হাফ রো ভি স্কোয়ার। রো হলো ঘনত্ব, এটা একটা হিসাব হলো। একক আয়তনে স্থিতিশক্তি, মানে এটা ছিল কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম। এটা হবে mgh বাই ভি, মানেই হলো m বাই ভি, gh মানেই হলো রো gh। এখানেও মনে রাখতে হবে যে রো হচ্ছে m বাই ভি, মাস বাই ভলিউম। এই হলো। এবার আসছি একক আয়তনে চাপ শক্তি। এটা মানে কি? চাপের দরুন বল ইন্টু সরণ বাই আয়তন। তাহলে চাপ মানে পি ইন্টু এরিয়া মানে ক্ষেত্রফল গুণ হলো, তাহলে বল হলো ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে চাপ ক্ষেত্রফল সরণ বাই আয়তন। তাহলে পি ইন্টু এই টোটালটা মিলে ভলিউম হয়ে গেল, আর নিচে আয়তন ছিল ভলিউম, তাহলে পি সমান প্রেসার। তাহলে আমরা কি জিনিস দেখলাম? একক আয়তনে গতিশক্তির হিসাব করে দেখলাম হাফ রো ভি স্কোয়ার হলো। একক আয়তনের স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউমে যখন হিসাব করলাম সেটা হলো রো জিএইচ। একক আয়তনের চাপ শক্তি যখন হিসাব করলাম সেটা প্রেসারের সঙ্গে সমান হয়ে গেল। বার্নৌলির উপপাদ্য বা বার্নৌলিস থিওরেম বা প্রিন্সিপল বলছে যে কোনো একটা টিউবের মধ্য দিয়ে যদি ফ্লো হয় স্টিম লাইন এবং আইডিয়াল লিকুইড ভাবতে হবে, অর্থাৎ ধারারেখ প্রবাহ হবে, মানে একই রকম ওয়েতে ফ্লোটা হবে,
এবং লিকুইডটা হবে আইডিয়াল, অর্থাৎ তার ভিসকাস ফোর্স আমরা নেই ধরব। সেক্ষেত্রে বলছে যে টোটাল মানে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তি, অর্থাৎ ইউনিট ভলিউমে এই যে তিন ধরনের যে এনার্জি, আমি আরেকবার রাউন্ড করে দিচ্ছি কোনগুলো, এটা এটা আর এটা, এই তিনটের যোগফল হবে ধ্রুবক বা এই তিনটের সাম হবে কনস্ট্যান্ট। এইটা আমরা মনে রেখে দেবো। তাহলে বার্নৌলির উপপাদ্য কী হলো আমরা এবার মনে রাখবো যে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি এটা সমান ধ্রুবক বা কনস্ট্যান্ট। এখন কোশ্চেন অনেকভাবে আসতে পারে, বলতে পারে যে এই যে স্টেটমেন্টটা লিখলাম এখানে ধ্রুবকের ডাইমেনশন কি, না ধ্রুবকের মাত্রা কি। মনে রাখতে হবে যে আমরা ডাইমেনশন চ্যাপ্টারেই শিখেছিলাম এটার মাত্রা মানে এটার ডাইমেনশন, এটার ডাইমেনশন, এটার ডাইমেনশন, তিনটের ডাইমেনশন সমান। তাহলে এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, মানে চাপের মাত্রা। আবার আমি এটাকে ভাবতে পারি এরকম, হাফ রো ভি স্কোয়ার বাই রো জি প্লাস রো জি এইচ বাই রো জি প্লাস পি বাই রো জি ইজ ইকাল টু ধ্রুবক বাই রো জি, মানেই হলো আরেকটা ধ্রুবক। তাহলে এদিকটা হলো ভি স্কোয়ার বাই 2g, এটা হলো এইচ প্লাস পি বাই রো জি, এটাও ধ্রুবক। তাহলে এই ধ্রুবকের মাত্রা কী হবে, না এই ধ্রুবকের মাত্রা হবে এল, কারণ এইচ আছে, এইচের এইচ উচ্চতা, তাহলে এর যদি মাত্রা হয় এল তাহলে এল। এবার মনে রাখতে হবে তাহলে এটা কি ছিল, একক আয়তনের শক্তি, এটাও একক আয়তনের শক্তি, এটাও একক আয়তনের শক্তি, তার মানে সেটা চাপের মাত্রার সঙ্গে সমান। এখানে এবার নামটা কি হবে, এটার নাম হলো বেগ শীর্ষ, ভেলোসিটি হেড, এটাকে বলবো উচ্চতা শীর্ষ, এলিভেশন হেড বা হাইট হেড, এটাকে বলবো প্রেসার হেড বা চাপ শীর্ষ। তাহলে আমরা বার্নৌলির উপপাদ্যের বিবৃতি এবার দুভাবে দিতে পারি। যদি এটা দিয়ে বলি তাহলে আমরা কি বলবো, যে কোনো একটা প্রবাহীর ক্ষেত্রে আদর্শ ধারারেখ প্রবাহ বজায় থাকলে সেক্ষেত্রে একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল ধ্রুবক। অথবা বলতে পারবো যে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ, চাপ শীর্ষের সমষ্টি হলো ধ্রুবক। ওই একই কথা, যে আদর্শ প্রবাহীর ধারারেখ প্রবাহ বজায় থাকলে। এইগুলো হলো আমাদের বার্নৌলি প্রিন্সিপালের স্টেটমেন্ট বা তার গাণিতিক রূপ। এবার আমরা আসবো এর অ্যাপ্লিকেশান। এর অ্যাপ্লিকেশানগুলো আমরা একটু অন্যভাবে মনে রাখবো, জাস্ট যেটুকু আমাদের অঙ্কের জন্য লাগবে সেটাই এই ব্যবহারিক প্রয়োগ। না, এই বার্নৌলিস থিওরেমকে কাজে লাগিয়ে আমরা মূলত যেগুলো বের করি সেটা হচ্ছে যে তরল প্রবাহের হার বের করতে পারি, চাপ, তাহলে আমরা কি কি হিসাব করবো সেটাই। তাহলে ক্যালকুলেশন অফ, এটা জাস্ট পয়েন্ট আকারে করে দিচ্ছি, ক্যালকুলেশন অফ রেট অফ ফ্লো অফ লিকুইড অ্যান্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার। প্রেসারের ফর্মুলাটা পি ইজিক্যাল টু এইচ রো জি যা ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অর্থাৎ উদস্থৈতিক চাপ হয়েছে। তার ফর্মুলা এইচ রো জি, মানে এইচ ডেপথে যদি আমরা একটা হোল করে দিই তাহলে সেখান থেকে যে লিকুইড যাবে সেই লিকুইডটা কী চাপের জন্য যাবে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপর আসছি আমরা এরকম একটা যন্ত্র ছিল যার নাম ছিল ভেঞ্চুরিমিটার। এই ক্রস সেকশনটার নাম দিচ্ছি আমরা α1 বা এটার নাম α1, এইটার নাম দিচ্ছি α2। এখানে একটা নল লাগানো আছে, অর্থাৎ পাইপ বা টিউব, ভার্টিক্যাল টিউব বা উলম্ব নল লাগানো আছে, এই জায়গাতেও একটা নল লাগানো আছে। এই জায়গার ক্রস সেকশন α1, এটার জায়গা α2, তাহলে এটাও হবে α1। এবার কি দেখা যায় যে লিকুইডটা যে হাইটে থাকবে সেই অনুযায়ী আমাদের ডিপেন্ড করবে। যেমন এখানে যদি এই হাইটে লিকুইড থাকে, এখানে যদি এই হাইটে লিকুইড থাকে,
তাহলে এখান থেকে এটাকে বলবো এইচ। এই যে ডিফারেন্স, তাহলে এগুলো সব লিকুইড আছে। এই যন্ত্রের নাম হচ্ছে ভেঞ্চুরিমিটার। রেট অফ ফ্লো অফ লিকুইড, এটা কি হবে না α1 α2 √2gh বাই α1 স্কোয়ার মাইনাস α2 স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই হলো আমাদের ফর্মুলা। 3 নম্বর, পিটট টিউব। পিটট টিউবের ক্ষেত্রে কি না, একটা বড় পাত্রের মধ্যে লিকুইড রাখা থাকবে, বিভিন্ন প্রক্রিয়া আছে, আমি সেগুলোতে যাচ্ছি না। দুটো টিউব এরকম রাখা আছে, এইরকম টিউবটি রাখা থাকে। তো এখানে আমরা দেখব যে একটাতে লেভেল কম, মানে এতটা অবধি লিকুইড উঠেছে, আর একটাতে এতটা অবধি লিকুইড উঠবে। এইটা হলো এইচ। তাহলে এখানে হবে এই রেট অফ ফ্লো অফ ফ্লুইড বা লিকুইড, ভি ইজ ইকাল টু এদের যে ক্রস সেকশন আলফা ইন্টু √2gh, আলফা ইন্টু √2gh, মানে ভি আলফা, সবই ভি আলফা বসছে আমাদের ফর্মুলা। এরপর আসছি 4 নম্বর ফর্মুলাতে। রেট অফ ফ্লো অফ ফ্লুইড বা লিকুইড। এক্ষেত্রে আমরা একটা ইকুয়েশনকে কাজে লাগাবো, সেটা হচ্ছে পয়জুলি ইকুয়েশন। এই ইকুয়েশন অনুযায়ী আমাদের কি হবে, ভি ইজ ইকাল টু পাই পি r⁴/8 ইটা এল। এটা কি, এর লেন্থ, এর রেডিয়াস হলো আর। আচ্ছা, পি হচ্ছে প্রেসার ডিফারেন্স। যদি এই পয়েন্টটা আমরা এ বলি, এই পয়েন্টটা যদি বি বলি, তাহলে এ পয়েন্টের প্রেসার পি এ, এটা পিবি, তাহলে পি এ মাইনাস পিবি ইজ ইকাল টু পি ইজ ইকাল টু প্রেসার ডিফারেন্স। আর এটা হলো এর মধ্যে যে লিকুইড আছে তার কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মানে সান্দ্রতাঙ্ক, আর এল হচ্ছে ওটার লেন্থ। এই হলো আমাদের রেট অফ ফ্লো অফ ফ্লুইড। তাহলে ম্যাথমেটিক্স যা যা ছিল, মানে হিসাব করার যা যা জিনিস ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম। এবার শুধু আমরা বলবো যে ওই বার্নৌলিস থিওরেমের কিছু অ্যাপ্লিকেশান রয়েছে, যেটা হচ্ছে ওখানে বলা আছে যে 3টে কোয়ান্টিটির সামেশন, মানে 3টে রাশির যোগফল ছিল ধ্রুবক। একটা ছিল চাপ শীর্ষ, একটা ছিল উচ্চতা শীর্ষ, একটা ছিল বেগ শীর্ষ। যদি কোনো কারণে এই 3টের মধ্যে একটা কনস্ট্যান্ট থাকে, মানে একটা ধ্রুবক থাকে, তাহলে বাকি দুটো, যেমন আমি যদি বলি যে উচ্চতা শীর্ষ ধ্রুবক, তাহলে কি বাকি থেকে গেল না বেগ শীর্ষ এবং চাপ শীর্ষ, এই দুটো বাকি থাকলো। তাহলে বেগ শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক। তাহলে যদি কোনো কারণে চাপ কমে যায়, তাহলে বেগকে বাড়াতে হবে, চাপ বেড়ে গেলে বেগকে কমতে হবে। এই যে ঘটনার উপর আমাদের কতগুলো জিনিস ছিল একটু বলছি। তার মধ্যে 1 নম্বর ইম্পর্টেন্ট ছিল স্প্রেয়ার বা অ্যাটমাইজার।
স্প্রেয়ার। এটা কীরকম, অর্থাৎ যেরকমভাবে ঠিক পিচকারি স্ট্রাকচার হয় সেই রকম এটা একটা হাতল, আর ওর মধ্যে লাগানো আছে এটা একটা পিস্টন। এই জায়গাটাতে লিকুইড থাকবে। যদি আমরা বলি যে এই জায়গাতে আমি প্রেসার দিচ্ছি, যখনই প্রেসার দেব তখনই কী হবে, লিকুইডটা এই জায়গা দিয়ে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। এবার যখনই এখান থেকে বেরোবে লিকুইডটা, তখন এই যেহেতু এর ক্ষেত্রফলটা কম, তখন এখান থেকে খুব হাই ভেলোসিটি মানে উচ্চ বেগে বেরোবে। তাহলে বেগ শীর্ষ কী হবে, ওখানটায় কিন্তু কমে যাবে, বেড়ে যাবে। ফলে ওখানে চাপ কমে গেল। এখন যদি এইরকম একটা নল রাখা থাকে এখানে একটা ট্যাঙ্কের সঙ্গে যুক্ত অবস্থায়, এবং সেই নলে যদি লিকুইড ভরা থাকে, তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথমে লিকুইড ছিল না, প্রথমে একদম হাওয়া ছিল মানে বাতাস। তাহলে আমি যখন এই পিস্টনটাকে ঠেলবো তখন এখান থেকে বাতাস বেরিয়ে আসবে। বাতাসটা যখন বেরোবে খুব উচ্চ বেগে বেরোলো, মানে বেগ শীর্ষ বেশি, তখন এখানে চাপ শীর্ষ কমে যাবে। আর এই চাপ শীর্ষ কমে গেলে তাহলে এখানের চাপ স্বাভাবিক, তখন এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরল উঠতে থাকবে। তাহলে এইভাবে তরল কিন্তু এখানে পৌঁছে যাবে। এটাকে যখন 2-3 বার আমি প্রেস করব, তারপরে যখনই প্রেস করব তখন ওই উচ্চ গতিবেগযুক্ত হাওয়ার মধ্য দিয়ে এই তরলটা পড়ার ফলে ওই তরলটা ছোট ছোট কণায় ভেঙে যাবে, তখন স্প্রের মতো করে নির্গত হবে। এই হচ্ছে স্প্রেয়ারের কার্যনীতি। তাহলে মূলত বার্নৌলির উপপাদ্যের উপর ভিত্তি করেই হয়। তারপর আমরা যদি বলি যে টিনের চাল উড়ে যাওয়া, কোনো একটা বাড়িতে বা ছাদে যখন আমরা দেখি যে টিনের চাল দেওয়া থাকে সেটা উড়ে যায়, সেটা কীভাবে? ধরলাম এটা একটা টিনের চাল দেওয়া ঘর, তাহলে খুব যখন ঝড় হয় তখন কি হচ্ছে, হাওয়া এর উপর দিয়ে ফ্লো করে যাচ্ছে। এই যে উচ্চ গতিবেগের দরুন এখানটায় চাপ কমে যাবে, তখন ঘরের মধ্যে চাপ বেশি। তখন যদি ওই টিন আলগাভাবে আটকানো থাকে, তখন ওই উচ্চ চাপ ওই টিনটাকে কী করবে, তুলে ধরবে উপরের দিকে। আর যখনই তুলে ধরবে তখনই এই বাতাস যখন আসবে আবার টিনকে বয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেবে। অর্থাৎ যদি কোনো কারণে কোনো বাড়ির টিন আলগাভাবে লাগানো থাকে আর খুব জোরে যদি ঝড় বা হাওয়া দেয়, তখন কিন্তু সেই বাড়ির টিনের চাল উড়ে যেতে পারে। এই একই ব্যাখ্যা ওখানে করা ছিল, দুটো নৌকা পাশাপাশি যেতে পারে না কেন, বা যাওয়া উচিত নয় কেন, ট্রেন লাইনের ধারা দাঁড়িয়ে থাকা উচিত নয় কেন, দুটি ট্রেন গাড়ি পাশাপাশি যাওয়া উচিত নয় কেন? কারণ এই ট্রেন গাড়ির উচ্চ গতিবেগের দরুন সেখানে বেগ শীর্ষ বেড়ে যায়, ফলে চাপ কমে যায়। ফলে ওর আশেপাশে দাঁড়িয়ে থাকার অর্থ হলো যে বাইরের যে উচ্চচাপ অঞ্চল থেকে যখন বাতাস আসবে তখন ওই ব্যক্তি কী করবে, ওই দ্রুতগামী গতিশীল যে ট্রেনের দিকে বা ট্রেন লাইনের দিকে ফেলে দেবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই সিম্পল ব্যাখ্যাগুলো এগুলো আমাদের ছোটোবেলারও পড়া ছিল, আমি একটু জাস্ট উল্লেখ করলাম, তোমরা পড়ো, আশা রাখছি বুঝতে পারবে, এটাতে সেরকম কিছু নেই। আর মোটামুটি আমরা ভিস্কোসিটিটা শেষ করলাম, অর্থাৎ সান্দ্রতা চ্যাপ্টার শেষ হলো। ভালো থেকো, পড়াশোনা করো। যদি কোনো অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732797686 যোগাযোগ করবে। ভালো থেকো। আর অবশ্যই বলবো ভিডিওতে একটু লাইক বা শেয়ার করে দিও, বন্ধুদেরকে দিও, নিজেরা সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল আইকন প্রেস করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওগুলো পাবে। পরের ক্লাসে দেখা হবে। রাখলাম আজকে।